আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি ওপেন করার জন্য। আশা করি সকলেই ভালো আছেন। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করব কর্মধারয় সমাস। আমরা ধারাবাহিকভাবে সমাস আলোচনা করছিলাম। সমাসের আলোচনার মধ্যে যতগুলো ভাগ আছে এবং সমাসের যতগুলো প্রকার আছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রকারটি আছে সেটা হলো কর্মধারয় সমাস। এবং পরীক্ষায় এই কর্মধারয় সমাস থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন আসে সাধারণত উপমান, উপমিত এবং রূপক কর্মধারয় সমাস থেকে। আমরা ফার্স্ট আলোচনায় সমাসের ফার্স্ট লেকচারে সমাস এবং সমাসের অন্যান্য ক্লাসিফিকেশন যেগুলো আছে সেগুলোর মধ্যে পার্থক্য এবং সম্পর্কটা নির্ণয় করেছিলাম। আজকে আমরা কর্মধারয় সমাস যে আছে এর বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত আলোচনা করতে গিয়ে ফার্স্ট আমাকে জানতে হবে কর্মধারয় সমাস কি। কর্মধারয় সমাসে আমরা জেনেছি এই সমাসও পরপদের অর্থ প্রাধান্য পায়। কার অর্থ প্রাধান্য পায়? পরপদের। তবে এর পূর্ব পদে একটি বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদ থাকে, অর্থাৎ বিশেষণ স্থানীয় পদ থাকবে। কথাটা কি বলেছি? পরপদের অর্থ প্রাধান্য পাবে আর পূর্ব পদে বিশেষণ বা বিশেষণ স্থানীয় একটি পদ থাকবে। এবার একটু খেয়াল করুন, একটা উদাহরণ দেখলে খুব সহজে বুঝে আসবে। সেটা হলো, আমি একটা শব্দ লিখলাম মহান যে নবী সমান সমান কি? মহানবী। এবার একটু খেয়াল করুন, এই যে বাক্যটা যে আছে এই ব্যাস বাক্যটার মধ্যে পূর্বপদ কোনটা আছে? মহান। আর পরপদ কোনটা আছে? নবী। এবার যদি আমি আপনাদেরকে বলি এই পূর্বপদ মহান এটা বিশেষ্য না বিশেষণ, তাহলে অ্যান্সার কি হবে? এটা একটি বিশেষণ। এবং তাহলে পূর্বপদে বিশেষণ আছে আর পরপদে দেখুন তো কি আছে? বিশেষ্য। আবার এবার খেয়াল করতে হবে, পূর্বপদে বিশেষণ আছে, পরপদে বিশেষ্য আছে আর পরপদের অর্থ প্রাধান্য পাবে। দেখুন, আমি বললাম আমি মহানবীর কাছে যাচ্ছি, এর মানে আমি মহানের কাছে যাচ্ছি না নবীর কাছে যাচ্ছি? অবশ্যই নবীর কাছে যাচ্ছি। এবার আবার একটু খেয়াল করুন, মহানবী একজন মহান না নবী? নিঃসন্দেহে তিনি একজন নবী। তাহলে অর্থ প্রাধান্য পেয়েছে কার? নবীর না মহানের? অবশ্যই নবীর অর্থ প্রাধান্য পেয়েছে। আর নবী হলো পরপদ, আর যেহেতু পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে এবং পূর্বপদে বিশেষণ আছে, সুতরাং এটা কি সমাস হবে? কর্মধারয় সমাস হবে। আমরা আরেকটা উদাহরণ দেখতে পারি, তাহলে আমাদের জন্য বুঝতে আরেকটু সুবিধা হবে। আমি একটা শব্দ বললাম নীল পদ্ম। এই যে এটা সব সমস্ত পদটা যে আছে এর ব্যাস বাক্য কি হবে? নীল যে পদ্ম। এবার একটু খেয়াল করুন, এখানে পূর্বপদ কি আছে? নীল। আর পরপদ কি আছে? পদ্ম। আমি যদি আপনাকে বলি নীল এটা বিশেষ্য না বিশেষণ? সাধারণত রঙের নামগুলো বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়, তবে স্থানভেদে এটা বিশেষ্য হতে পারে। তবে এখানে নীল কিন্তু অবশ্যই বিশেষণ পদ। পূর্বপদে বিশেষণ আছে আর পরপদে কি আছে? বিশেষ্য। পদ্ম একটা বিশেষ্য। এবার আমি যদি আপনাকে জিজ্ঞেস করি নীল পদ্ম বলতে আমরা নীলকে বুঝি না পদ্মকে বুঝি? অবশ্যই পদ্মকে বুঝি। বাক্যে ব্যবহার করুন, তাহলে আবার একটু ইজিলি বুঝবেন। আমি বাক্যে ব্যবহার করলাম, আমি বললাম মেয়েটি আমাকে নীল পদ্ম দিয়েছে। এর মানে মেয়েটি আমাকে নীল দিয়েছে নাকি পদ্ম দিয়েছে? অবশ্যই পদ্ম দিয়েছে, নীল না। তাহলে অর্থ প্রাধান্য পেল কার? নীল পদ্ম বললে নীলের না পদ্মের? অবশ্যই পদ্ম এর অর্থ প্রাধান্য পেয়েছে। আর যেহেতু পদ্মটা পরপদ, তাই পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে আর পূর্বপদে বিশেষণ আছে, সুতরাং এটা কি হবে? কর্মধারয় সমাস। এভাবে কর্মধারয় সমাসটা আমরা কি করতে পারি? নির্ণয় করতে পারি। আমরা আরেকটু উদাহরণ দেখব, এটা কম্পারেটিভ আলোচনা করার জন্য, তুলনামূলক আলোচনা করার জন্য। আমি একটা শব্দ লিখলাম নীল চোখ। ব্যাস বাক্য কি হবে? নীল যে চোখ, সেই চোখকে আমরা কি বলি? নীল চোখ। কিন্তু কথা হলো, যদি বাক্যটা এইরকম হয়ে যায় নীল চোখা, তাহলে এটার ব্যাস বাক্য কি হবে? খেয়াল করতে হবে কথাটা। একটা হলো নীল চোখ। নীল চোখ কোনটা? যেই চোখটা নীল সেটা নীল চোখ। কিন্তু নীল চোখাটা কে? যার চোখটা নীল সে হলো নীল চোখা। দুটোর মধ্যে পার্থক্য আছে কিন্তু। আবার একটু খেয়াল করুন, নীল চোখ, যেই চোখটা নীল সেটা হলো নীল চোখ, আর যার চোখটা নীল সে কি? নীল চোখা। তাহলে এখানে কিন্তু চোখকে বোঝাচ্ছে পূর্বেরটায়, আর এখানে বোঝাচ্ছে কি? নীল যার চোখ। তাহলে এবার আমার প্রশ্ন হলো এখানে যে নীল চোখ বলতে আমরা নীলকে বুঝি না চোখকে বুঝি? নিঃসন্দেহে কাকে বুঝি? চোখকে বুঝি। কিন্তু নীল চোখা বলতে কাকে বুঝি? চোখকে না নীলকে? আমি বললাম আমাদের বাড়িতে নীল চোখা আসছে, এর মানে কি আমাদের বাড়িতে কিছু নীল আসছে না একটা চোখ আসছে? কখনোই না। আমাদের বাড়িতে একজন ব্যক্তি আসছে যার চোখ নীল। আবার আমি এই বাক্যটা আবার ভিন্নভাবে প্রকাশ করলাম, আমি বললাম
আমি নীল চোখাকে খাইয়েছি, অথবা নীল চোখাকে খাবার দিয়েছি। আমি খাবার দিছি কাকে? নীলকে না চোখকে? নীলকেও দেইনি, চোখকেও দেইনি। আমি খাবার দিয়েছি যার চোখ নীল, তাকে খাবার দিয়েছি। তাহলে অর্থ প্রাধান্য পাচ্ছে কার? নীলেরও অর্থ প্রাধান্য পাচ্ছে না, চোখেরও অর্থ প্রাধান্য পাচ্ছে না। তাহলে পূর্বপদ এবং পরপদ কারোই অর্থ প্রাধান্য পাচ্ছে না, বরঞ্চ বোঝাচ্ছে একটি ভিন্ন পদকে। সেটা কি হবে? বহুব্রীহি সমাস। আরেকটু আলোচনা দেখবো আমরা এখানে, আরেকটু কম্পারেটিভ আলোচনা করলে আরেকটু বুঝতে সুবিধা হবে আমার। আমি একটা শব্দ লিখলাম, লাল বসন। ব্যাস বাক্য কি হবে? লাল যে বসন। আবার আরেকটা লিখলাম, লাল বসনা। তাহলে এটার ব্যাস বাক্য হবে, একটা হলো লাল বসন, বসন মানে শাড়ি, তাহলে লাল বসন এর মানে কি? লাল যে বসন, সেটা হলো লাল বসন। আর লাল বসনা কাকে বলি? এটা লাল বসন, যেই বসনটা লাল সেটা লাল বসন। আর এটা লাল বসনা মানে যে লাল শাড়িটা পরেছে সে। তাহলে এটা কি হবে? লাল যার বসন। একটু খেয়াল করতে হবে আমাদের এখানে, লাল বসন বলতে আমরা বুঝি কাকে? বসনকে। আর বসনটা কি? পরপদ। আমি বললাম মেয়েটির লাল বসন রিকশায় পেঁচিয়ে গেছে, এখানে তাহলে পেঁচাইছে কি? লাল না বসন? বসন, শাড়ি পেঁচাইছে। তাহলে অর্থ প্রাধান্য বলে লাল বসন বলার কারণে বসনের। কিন্তু আমি যদি লাল বসনা বলি, আমি বললাম আমাদের বাড়িতে লাল বসনা এসেছে, এর মানে আমাদের বাড়িতে লাল আসছে না একটা শাড়ি আসছে। লাল বা শাড়ি কি আসতে পারে? পারে না। তাহলে লালও আসেনি, শাড়িও আসেনি, মানে বসনও আসেনি, আসছে লাল বসন যার পরা সেই ব্যক্তি এসেছেন। তাহলে অর্থ প্রাধান্য বলে কার? লালেরও না, বসনেরও না, বরঞ্চ অর্থ প্রাধান্য একটা ভিন্ন পদের। তাহলে এটা কি সমাস হবে বলছিলাম? বহুব্রী। বাট এখানে লাল বসন যেটা আছে সেটা কি সমাস হবে? কর্মদ্বারায় সমাস হবে। আমরা আরেকটু উদাহরণ দেখে আরেকটু বিষয়টাকে আলাদা করতে চাচ্ছি, কারণ এই দুটোর মধ্যে এত বেশি কনফিউজড আমরা হয়ে পড়ি যে আমরা অনেক সময় এই বাক্যে নির্ণয় করতে পারি না যে আসলে কোনটা দ্বারা কি বোঝাচ্ছে। দেখুন আমি আরেকটা শব্দ লিখলাম, চন্দ্রমুখ। এটা হলো চন্দ্রমুখ, আর আরেকটা লিখলাম চন্দ্রমুখী। এবার একটু খেয়াল করুন, চন্দ্রমুখ আরেকটা কি? চন্দ্রমুখী। চন্দ্রমুখ কাকে বলি? যেই মুখটা চাঁদের মতো। আর চন্দ্রমুখী কাকে বলি? যার মুখ চাঁদের মতো। খেয়াল করতে হবে সেটা, চন্দ্রমুখ যেই মুখটা চাঁদের মতো, আর চন্দ্রমুখী যার মুখটা চাঁদের মতো। তাহলে আমরা কি বললাম? চন্দ্রমুখ চন্দ্রের মতো মুখ, আর চন্দ্রমুখী কি? চন্দ্রের মতো যার মুখ, সেটাকে আমরা কি বলি? চন্দ্রমুখী। তাহলে একটু আমাকে খেয়াল করতে হবে, চন্দ্রমুখ একটা পদ আর চন্দ্রমুখী আরেকটা পদ। আমি বললাম চন্দ্রমুখ, চন্দ্রমুখ বলতে আমরা চাঁদকে বুঝি না মুখকে বুঝি। আমি বললাম আমি বাহিরে গিয়ে আজ চন্দ্রমুখ দেখেছি, এর মানে কি? বাইরে গিয়ে চাঁদ দেখেছি না মুখ দেখছি? অবশ্যই মুখ দেখেছি। তাহলে মুখটা পূর্বপদ না পরপদ? পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে। আবার বললাম আমি চন্দ্রমুখীকে দেখেছি, অথবা আমি চন্দ্রমুখীর কপালে টিপ দিয়েছি। তাহলে আমি চন্দ্রে টিপ দিছি না মুখে টিপ দিছি? চন্দ্রেও দেইনি, মুখেও দেইনি। তাহলে টিপ দিছি কাকে? চন্দ্রমুখীকে, অর্থাৎ যার মুখ চাঁদের মতো তাকে। আমি চন্দ্রমুখীকে সাহায্য করেছি, চাঁদকে সাহায্য করছি না মুখকে সাহায্য করছি? চাঁদকেও না, মুখকেও না, যার মুখ চাঁদের মতো তাকে সাহায্য করেছি। তাহলে অর্থ প্রাধান্য পাচ্ছে কার? চাঁদেরও অর্থ প্রাধান্য পাচ্ছে না, মুখেরও অর্থ প্রাধান্য পাচ্ছে না। পূর্বপদ এবং পরপদ কারো যদি অর্থ প্রাধান্য না পেয়ে ভিন্ন কোনো পদের অর্থ প্রাধান্য পায়, তাহলে সেটাকে আমরা কি সমাস বলে বলেছিলাম? বহুব্রীহি। আমাদেরকে অবশ্যই এই বহুব্রীহি সমাস এবং কর্মধারয় সমাস যে আছে এটার মধ্যে এই পার্থক্যটা অবশ্যই মাথায় রাখতে হবে। আমরা আলোচনায় ছিলাম, মূল আলোচনায় ছিলাম হলো কর্মধারয় সমাসের। এই কর্মধারয় সমাসটা যে আছে এটা গঠন করা যায় কয়েকটা পদ্ধতিতে। কি কিভাবে গঠন করা যায়? আমরা এক নম্বর যেটা দেখতে পারি সেটা হলো, অনেক সময় আমরা দেখি একটা বিশেষণের সাথে আরেকটা বিশেষণ যোগ করে, বিশেষণ এবং বিশেষণে, বুঝতে পারছেন? বিশেষণের সাথে বিশেষণ যুক্ত করে কি করা যায়? কর্মধারয় সমাস বানানো যায়। যেমন দেখুন আমি একটা শব্দ লিখলাম চালাক, চতুর। এখানে চালাকও একটা বিশেষণ পদ এবং চতুর একটা বিশেষণ পদ।
ব্যাস বাক্যটা কি হবে? যে চালাক সে চতুর। যদি দুটাই বিশেষণ হয় তাহলে সেক্ষেত্রে কি ব্যবহৃত হয়? যে ব্যবহৃত হয়। আবার দুইটাই বিশেষ্য পদ ব্যবহৃত হয়ে একটা কি হতে পারে? কর্মধারয় সমাস হতে পারে। দুটোই বিশেষ্য পদ। যেমন দেখুন, আমি বললাম জজ সাহেব, এখানে যিনি জজ তিনি সাহেব। যদি দুটোই বিশেষ্য পদ হয় তাহলে সেক্ষেত্রে আমরা যিনি ব্যবহার করব। আবার এরকমও হতে পারে বিশেষ্য পদ যে আছে এই বিশেষ্য পদের সাথে একটা বিশেষণ পদ যুক্ত হয়ে কি হতে পারে? কর্মধারয় সমাস হতে পারে। যেমন আমরা একটা শব্দ বলি আলু সিদ্ধ, এখানে সিদ্ধটা যে আছে এটা বিশেষণ পদ। ব্যাস বাক্য করলে কি হবে? সিদ্ধ যে আলু, তাকে আমরা কি বলি? আলু সিদ্ধ। সিদ্ধ যে আলু। এবার একটু খেয়াল করুন সবাই, এখানে সিদ্ধটা যে আছে এটা হলো বিশেষণ পদ, কিন্তু আলুটা কি? বিশেষ্য পদ। 4 নম্বরে আমরা দেখব কিছু পরিবর্তন আছে, যেখানে শব্দের পূর্ব পদে কিছু পদ থাকলে ওই সমস্ত পদগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। যেমন দেখুন, যদি শব্দের পূর্ব পদে এরকম থাকে সুন্দরী থাকে, তাহলে এটা পরিবর্তন হয়ে সুন্দর হয়ে যাবে। শব্দের পূর্ব পদে যদি মহতি থাকে, তাহলে এই মহতিটা যে আছে এটা পরিবর্তন হয়ে মহা হয়ে যাবে। শব্দের পূর্ব পদে যদি মহান থাকে, এটা পরিবর্তন হয়ে মহা হয়ে যায়। শব্দের পূর্ব পদে যদি কু থাকে, তাহলে সেটা পরিবর্তন হয়ে কি হয়ে যাবে? কদ হয়ে যাবে। এবার একটু খেয়াল করুন, আমরা উদাহরণ দেখলে সবাই সহজে বুঝবো। আমি বললাম সুন্দরী যে লতা, তাকে আমরা কি বলি? সুন্দর লতা। এবার একটু খেয়াল করুন, এখানে মূলত পূর্বপদে কি ছিল? সুন্দরী। সেই সুন্দরীটা এখানে পরিবর্তন হয়ে কি হয়ে গেছে? সুন্দর হয়ে গেছে। আবার এরকম মহতির ক্ষেত্রে ঠিক একই হতে পারে, মহতি যে কীর্তি, তাকে আমরা কি বলি? মহাকীর্তি। এবার একটু দেখুন, এখানে এই মহাকীর্তি যেটা আছে সেই মহাটা মূলত ছিল কি? মহতি, পরিবর্তন হয়ে কি আছে? মহা। আবার এই নিচেরটাও হতে পারে মহান যে জ্ঞান, তাকে আমরা কি বলি? মহাজ্ঞান। এবার দেখুন, এখানে মহাজ্ঞানের মধ্যে ঠিক একই রকম হয়েছে, কিন্তু ছিল মহান হয়ে গেছে কি? মহা। আবার এটাও একই রকম হতে পারে কু যে আচার, সেটাকে আমরা কি বলবো? কদাচার। এই যে কদাচার শব্দটা যে আছে, এই কদাচার শব্দের মধ্যে কদা শব্দটা মূলত ছিল কি? কু। এই কুটা পরিবর্তন হয়ে কি হয়েছে? কদ হয়েছে। এই পরিবর্তনগুলো সাধারণত শব্দের পূর্ব পদ, ব্যাস বাক্যের পূর্ব পদে যে আছে এই পূর্ব পদ থেকে এই পরিবর্তনটা হয়। পরপদেও কিন্তু একটা পরিবর্তন হতে পারে। পরপদে কি পরিবর্তন হতে পারে একটু খেয়াল করুন। পরপদে যদি সাধারণত এরকম থাকে, রাজা থাকে, তাহলে সেই রাজাটা পরিবর্তন হয়ে কি হবে? রাজ হবে। দেখুন, আমি একটা শব্দ লিখলাম মহান, মহান যে রাজা। এবার একটু খেয়াল করুন, মহান যে রাজা তাকে আমরা কি বলি? মহারাজ। আচ্ছা, ছিল হলো শব্দটা রাজা, সেই রাজা শব্দটা এখানে হয়ে গেছে কি? রাজ। আর রাজা থাকলে পরিবর্তন হয়ে কি হবে? রাজ হবে। আবার আমরা বললাম নীতির রাজা, নীতির রাজা তাকে আমরা কি বলি? রাজনীতি। দেখুন তো, এখানে মূলত শব্দ ছিল কি? রাজা, সেটা হয়ে গেছে কি? রাজ। আবার এরকম হতে পারে পথের রাজা, রাজপথ। এই যে 5টা প্রক্রিয়া যে আছে, 5টা প্রক্রিয়ায় কর্মধারয় সমাস সম্পূর্ণ হতে পারে। কিন্তু কর্মধারয় সমাসের প্রকারগুলো যে আছে, এই প্রকারগুলো নিয়ে আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং টেকনিকের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।